দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন অপরাজিতায়। আমাদের আজকের অতিথি রাফিয়া আক্তার, প্রেসিডেন্ট নারী উদ্যোক্তা ফোরাম। কিছু মানুষ আছেন যারা স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করে যান, কিন্তু স্বপ্ন কিন্তু তিনি শুধু নিজের জন্য দেখেন না, তিনি স্বপ্ন দেখেন আরো অনেকের জন্য এবং আরো অনেক নারীর জন্য। তাদের স্বপ্ন পূরণের জন্য খুব নীরবে নিভৃতে এই মানুষটি কাজ করে যাচ্ছেন। চলুন আজকে কথা বলি এই মানুষটির সাথে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপা ভালো আছি। আপনাকে পেয়ে তো আরো ভালো লাগছে যে আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আমারও অনেক ভালো লাগছে যে আপনাদের এত সুন্দর একটা আয়োজন, এখানে আমি অংশগ্রহণ করতে পেরে। জি আপা, আপনি তো জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি আসলে আমরা ই কমার্সে যেসব নারী উদ্যোক্তারা কাজ করেন তাদের জন্যই আসলে আমরা এই অনুষ্ঠানটির আয়োজন করে থাকি, এবং ই কমার্সে নারী উদ্যোক্তাদের প্রতিবন্ধকতা, সাফল্য, এই গল্পগুলো থাকে। তো আপা, আপনি একটি ফেসবুক গ্রুপের প্রেসিডেন্ট, নারী উদ্যোক্তা ফোরাম, এবং সেখানে আমি যতটুকু জানি 46,000 মেম্বার রয়েছে, এবং আপনি সবসময় বলেন যে আমরা আসলে কোয়ালিটিকে প্রাধান্য দিই বা কোয়ালিটির বিষয়টা খেয়াল রাখি। তো আমরা আসলে জানতে চাই এই নারী উদ্যোক্তা ফোরামের তৈরি হওয়ার গল্প। নারী উদ্যোক্তা ফোরাম একটা সংগঠন, যেটা আপনি যেটা বললেন যে অনলাইন, আসলে এটা এখন অনলাইন না, এটা এখন অনলাইন অফলাইন বোথ। এটার শুরুটা হচ্ছে 2020-এর 27শে মার্চ। তার আগে যদি একটু যাই, তাহলে আমি নিজে একজন উদ্যোক্তা। তা আমি একজন উদ্যোক্তা যখন আমি শুরু করি সেই 98-এ, যখন আমি ইউনিভার্সিটিতে, তখন শুরু করি, ছাড়ি, আবার শুরু করি, ছাড়ি, এরকম করতে করতে বেসিক্যালি আমি 2010 থেকে একদম প্রপার ভাবে শুরু করি। এই যে এই টাইমটাতে আমি কেন ছেড়েছি, কেন ধরেছি, কারণ আমার কোনো জ্ঞান ছিল না। আমি জানতামই না যে আসলে মানে ব্যবসা কি বা উদ্যোগ কি। আমার মনে হচ্ছে করছি। তো এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এরকম তো অনেকেই আছে, তাদেরকে যদি আমি হেল্প করতে পারি, তাদের স্কিলের জায়গাটা তারা যদি বুঝে শুনে আসে ব্যবসায়, তাহলে হয়তো অনেক ভালো করতে পারবে। সেই জায়গাটা থেকে আমি চিন্তা করছিলাম যে হ্যাঁ, কিছু করা যায় কিনা। আর এই সুযোগটাই তৈরি করে দিল আমাদের যে করোনা, সেই সময়। তখন মনে হলো যে অনেকেই তো আসলে বসে আছে, তো এদের নিয়ে কাজ করা যায় কিনা। সেটা থেকে নারী উদ্যোক্তা ফোরামের শুরু। বাহ, খুব ভালো লাগলো আপা আপনার শুরুটা। আসলে করোনা মহামারী শুধু যে আমাদের নেতিবাচক কিছু দিয়ে গেছে তা কিন্তু না, আমি এটাই বলতে অনেক ভালো কিছুও দিয়েছে। এক্স্যাক্টলি। করোনার সময় যেটা হয়েছে যে অনেকে চাকরিহারা, অনেকে মানে টিচার ছিলেন, অনেকে ডক্টর ছিলেন। ওই টাইমটাতে যেহেতু তাদের ওই প্রফেশনের জায়গাটা অফ ছিল, তারা তখন চিন্তা করলো যে আসলে কিভাবে অন্যভাবে কাজ করা যায়, সে যে জিনিসটা ভালো জানে সেটা নিয়ে সে আগাতে পারে কিনা। এরকম আছে যে একটা ডক্টর আপু, সে তার তখন চেম্বার অনেকটা অফ, যেহেতু মানে সম্ভবত দাঁতের ডাক্তার ছিলেন, তখন সে খুব ভালো আচার বানাতে পারে, তখন সে সেটা নিয়ে নেমে পড়লো। বাট তখন হচ্ছে যে আমি যেহেতু এত বছর করে আসছি, তখন তাদের চিন্তা করলাম যে এই প্ল্যাটফর্মে তারা এটা নিয়ে আগালে অ্যাটলিস্ট তারা মানে তাদের স্কিলের জায়গাটা, তাদের নেটওয়ার্কিং এর জায়গাটা, তাদের ব্র্যান্ডিং এর জায়গাটায় যদি আমি কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা আমাদের দেশের জন্য খুব ভালো একটা রেজাল্ট আনবে। এই কারণে যে আমাদের দেশের কিন্তু অর্ধেকের বেশি নারী। এই অর্ধেকের বেশি নারী যখন বসে থাকবে, সেই দেশ কিন্তু আগাতে পারে না। এই জায়গাটা থেকে আসলে শুরু। খুবই সুন্দর একটা চিন্তা আপা, যে আমরা আসলে সবাই মিলে যদি এগোই তাহলেই কিন্তু ভালো কিছু সম্ভব, দেশের জন্য ভালো কিছু করা সম্ভব। তো আপা, আপনাকে নিয়ে আমরা ছোট একটি ভিডিও দেখে আসি, চলুন। কিছু উপলব্ধি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটি বয়স থাকে যখন আপনার প্রয়োজনটা আপনি বলতে পারেন না, চেয়ে আদায় করে নিতে পারেন না। কিন্তু কেন এমন হয়ে থাকে? কারণটা অজানাই থেকে যায়। আর নিজের প্রয়োজনটা তো মেটানো চাই, এর জন্য হতে হবে স্বাবলম্বী, করতে হবে অর্থ উপার্জন। কারো পানে আর চাওয়া নয়, এবার নিজের প্রয়োজনটা নিজেকেই মেটাতে হবে। ঠিক এই রকম উপলব্ধি নিয়ে রাফিয়া আক্তারের উদ্যোক্তা হওয়া। রাফিয়া আক্তার, যিনি বর্তমানে নারী উদ্যোক্তা ফোরামের প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। তার পথ চলা শুরু হয়েছিল 1998 সালে লেদারের ব্যাগ দিয়ে।
নিজের শখে নিজের ডিজাইনে তৈরি করা লেদার ব্যাগ চলে যায় ঢাকার প্রথম সুপার শপ স্টপ অ্যান্ড শপে। শখের বশে জমা দেওয়া স্যাম্পল অ্যাপ্রুভ হয়ে যায়, তৈরি হয়ে যায় বিভিন্ন ডিজাইনের 50টি লেদার ব্যাগ। 2 মাসের মধ্যে বিক্রি হয়ে যায় ব্যাগগুলো। কিন্তু এই ব্যবসা আর ধরে রাখা গেল না, পড়ে গেল দীর্ঘ গ্যাপ। নানা চড়াই উচ্চাই প্রতিবন্ধকতা তো ছিল নিত্যসঙ্গী। কখনো ব্লকের কাজ তো কখনো চাকুরি। মাঝে কিছুটা সময় নিলেন নিজেকে প্রস্তুত করতে নতুন কিছুর জন্যে। 2010 সাল, সলোপ্রেনার হিসেবে আবার কাজ শুরু কয়েকটা ব্লকের ডাইস আর গজ কাপড় নিয়ে রাফিয়ার। আবার প্রতিকূলতা সামনে এসে হাজির, কিন্তু এবার যেন প্রতিকূলতাকে ভয় লাগছে না রাফিয়ার। পুরো উদ্যমে পথ চলে 2 বছর সলোপ্রেনার থেকে অন্ত্রপ্রেনার রাফিয়া আক্তার। নিজের কারখানা তৈরির পাশাপাশি গঠন করেছেন নারী উদ্যোক্তা ফোরাম নামক একটি সংগঠন। জীবন থেকে নেওয়া রাফিয়ার জীবনে পিছিয়ে পড়ার ভাবনাগুলো তাকে উদ্বুদ্ধ করেছে অন্য নারীদের নিয়ে ভাবতে। বিভিন্ন প্রশিক্ষণ, নেটওয়ার্কিং সুবিধা দিয়ে 46,000 সদস্যের সংগঠনটি এখন এগিয়ে চলছে নব উদ্যমে। এভাবেই রাফিয়া নিজের জীবনের ভুলগুলোকে স্ট্রেংথ বানিয়ে বহু নারীকে এগিয়ে নিয়ে যাচ্ছে অপরাজিতা হয়ে। বাহ, অনেক কিছু জানলাম আপা আপনার সম্পর্কে। তো আপা, আপনার শুরুটা তাহলে মানে আপনার যে ফেসবুক গ্রুপটার যেটা নারী উদ্যোক্তা ফোরাম, সেটা শুরু তাহলে 2020-এ করোনার সময়। তারপরে কিভাবে আস্তে আস্তে এটাকে নিয়ে আপনারা কি কি ধরনের কাজ এখন করছেন, বা নারী উদ্যোক্তাদের জন্য কি কি পদক্ষেপ নারী উদ্যোক্তা ফোরাম নিয়েছে? 2020-এ শুরু, অনলাইন থেকে যাত্রা শুরু, কিন্তু এখন আমরা কাজ করছি অফলাইনেই বেশি। মানে কোনোটাই ছাড়া যাবে না, না অফলাইন না অনলাইন, কারণ আমাদের উদ্যোক্তারা কিন্তু সব জায়গাতে কাজ করতে হবে, তাকে সব জায়গায় এক্সপ্যান্ড করতে হবে। সেই জায়গাটা থেকে আমরা এখন অফলাইনেও কাজ শুরু করেছি। অফলাইনে বিশেষ করে আমরা ওদেরকে যেটা হয় ট্রেনিং সেশন, এই জায়গাগুলো প্রতি মাসে আমাদের থাকে। এছাড়া মাসে আমরা কিছু মিট আপ করি এলাকা ভিত্তিক, যেখানে একজন উদ্যোক্তার সাথে আর একজন উদ্যোক্তার বেশ ভালো একটা বন্ডিং তৈরি হয়। তারা একসাথে একজনের পণ্য আরেকজন কিনছে, একজনের পণ্য আরেকজন দেখছে, আমরা সাজেস্ট করতে পারছি যে এই জায়গাতে এরকম ইমপ্রুভ দরকার। এছাড়া হচ্ছে আমরা বছরে একটা মানে আমাদের বর্ষপূর্তিতে আমরা একটা মেলা করি, যেটার নাম ঐকতানের মেলা, যেটাতে আমরা শুধু মেলাই থাকে না, সেখানে আমরা ওদের জন্য নেটওয়ার্কিং একটা জায়গা রাখি, ব্র্যান্ডিং এর একটা জায়গা রাখি। আমরা সেখানে ইন্ডাস্ট্রি লিডারদের ডাকি যেন তারা তাদের পণ্যগুলো দেখতে পারে, সাজেস্ট করতে পারে, ইভেন কিছু সেশনও রাখি। এছাড়া আমরা জুসি ফেস্ট নামে একটা প্রোগ্রাম করি। আমরা খুব লিমিটেড কিন্তু প্রোগ্রাম করি, একদম র্যান্ডম কোনো প্রোগ্রাম না। জুসি ফেস্ট একটা প্রোগ্রাম করি, যেটা হচ্ছে আমাদের ফলের সময়, মানে ফলের সময় বলতে যে আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ মাসটাকে আমরা টার্গেট করি। ওই টাইমে আমরা যারা খাবারের যারা উদ্যোক্তা তাদেরকে আমরা বেশি এনকারেজ করি ওইখানে স্টল নেওয়ার জন্য। এই কারণে যে ওখানে আমরা খাওয়ার মানে যারা নিয়ে কাজ করছে তাদের 60% আইটেম যেন ফলের, তারা ফল দিয়ে তৈরি করে, যেন প্রোডাক্টের ডাইভার্সিফিকেশনে তারা যেতে পারে এই জায়গাটায় কাজ করার জন্য। এবং সেক্ষেত্রে কি আমি সম্ভবত একটি মেলায় এরকম গিয়েছিলাম এবং দেখেছিলাম আপনারা খুব মজার একটা কাজ করছিলেন। সেটা হচ্ছে যে নারী উদ্যোক্তা যারা ছিলেন ওনারা দেশি ফল নিয়ে অনেক রেসিপি করছে। হ্যাঁ, সেটাই বলছিলাম। একটু যদি বলতেন আপা, যে দেশি ফলকে প্রমোট করাটাও কি আপনাদের একটা লক্ষ্য? হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা মেয়ে কি করি, যারা আমরা উদ্যোক্তা হয়, আমরা শাড়ি, গয়না, হ্যান্ডিক্রাফটস, যে কোনো হোমমেড ফুড, এটা কিন্তু কৃষিতে কিন্তু আমাদের নারীরা খুব কম। ওই জায়গাটাকে ফোকাস করার জন্য বেসিক্যালি আমরা এই ফল নিয়ে কাজটা করছেন। এবং আমি যতদূর জানি যে নারী উদ্যোক্তা ফোরাম আসলে দেশি পণ্য নিয়েই কাজ করছে। মানে ওই জায়গাটা কিভাবে আপনারা তৈরি করলেন, বা কেন শুধু দেশি পণ্য নিয়ে কাজ করছে সেই নারীদেরকে একত্রিত করতে চাইছেন? আমি নিজে একজন উদ্যোক্তা, আমি কাজ করি দেশীয় পণ্য নিয়ে যেহেতু, তো আমি বিভিন্ন ধরনের, ওই যে বললাম যে অনেক ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। এবং দেখা গেছে যে আমি যখন অনেক আগের কথা বলছি, 1998 সালের কথা না, এটা 98 না, এটা হচ্ছে 4, 5, 6 এরকম মানে 98 সালে শুরু করেছি। তখন হচ্ছে আমি যখন মেলাগুলো করতাম তখন দেখতাম যে আমাদের দেশীয় প্রোডাক্ট স্টল মাত্র 3-4টা, কিন্তু পাকিস্তানি ইন্ডিয়ান ড্রেসের অনেক স্টল এবং মানুষ ওখানেই। আমাদের দেশীয় প্রোডাক্ট একদম পিছিয়ে পড়ছিল। ওই জায়গাটা থেকে মনে হয়েছে যে না,
আমাদের দেশীয় প্রোডাক্টটাকে সামনে আনতে হবে। এবং আমাদের কারণ হচ্ছে আমাদের অনেক রিসোর্স অনেক, কিন্তু আমরা সেটাকে সামনে আনতে পারছি না। মানে আমাদের ডাইভার্সিটি অনেক অনেক। সেই ডাইভার্সিটির জায়গাটা নিয়ে একটু বলেন যে আপনি যখন 2004-05 সালে কাজ শুরু করলেন তখন আমাদের এই যে দেশি পণ্য যারা কাজ করেন তাদের ওই বৈচিত্র্যগুলো আপনি কিভাবে মানে ওই টাইমে তো আসলে বৈচিত্র্য বলতে তখন তো আমি নিজেকে নিয়ে ব্যস্ত বেসিক্যালি। আসলে যখন হচ্ছে আমরা নারী উদ্যোক্তা ফোরাম শুরু করি তখন আসলে যেহেতু তখন অনেক ধরনের উদ্যোক্তা, অনেক প্রোডাক্টের উদ্যোক্তা, তখন মনে হয়েছে যে না, এদের একটা নিয়ে কাজ করছে, যেমন ধরেন জামদানি নিয়ে যে কাজ করে সে কিন্তু শুধু শাড়িতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু ওই জামদানি দিয়ে যে ডায়েরি করা যায়, জামদানি দিয়ে যে ব্যাগ করা যায়, এই জিনিসটা তাদের ভিতরে ঢুকাতে হবে। এই জায়গাটাতে কাজ করেছি। আচ্ছা আচ্ছা। এবং এ ধরনের কি প্রশিক্ষণ আপনারা কোনো মানে যেমন হাইটেক পার্ক কাজ করেছে? আমরা হাইটেক পার্কের সাথে আমরা কাজ করেছি। হাইটেক পার্ক আসলে আমাদের মেয়েদের বেশ কিছু ট্রেনিং দিয়েছে, তবে সেটা তাদের প্রোডাক্টের উপর না, সেটা দিয়েছে তাদের স্কিলের উপর। যেহেতু অনলাইন বেস তারা কাজ করবে, অনলাইনে কাজ করতে গেলে তাদের ই কমার্সের উপরে, তারপর হচ্ছে তাদের 3D 4D এই টাইপের উপরে তারা হচ্ছে আমাদের ট্রেনিং গুলো দিয়েছে। এছাড়া হচ্ছে আমরা আরো বিভিন্ন জায়গায় আমরা ট্রেনিং করেছি, ছোট ছোট কিছু জায়গায়। ইভেন আমাদের ইনহাউস কিছু ট্রেনিং আছে যেটা আমরা নিজেরা দেই। আমি ব্যক্তিগতভাবেও দেই এই কারণে যে আমি কিন্তু শিখেছি একদম খাতা কলমে না, প্র্যাকটিক্যাল লাইফ থেকে। তো আমি সেটার উপর বেস করে কিন্তু আমি কিছু ট্রেনিং তাদেরকে দেই, যেটা একদম তাদের আমার মনে হয় যে ওইগুলো তাদের কাজে লাগে বেশি। কারণ আমরা পুঁথিগত বিদ্যার থেকে যদি আমরা মনে করি যে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, সেটা তাদের আরো বেশি কাজে লাগবে। আসলেও তাই, অভিজ্ঞতাটা অনেক জরুরি। মানে আমি এটা আমরা ইনহাউস ট্রেনিং এর মধ্যে রেখেছি আর কি। তার মানে এটা কি আপনারা প্রায় করেন? মানে এটা আমরা 2 মাস পর পর, মানে 2 মাস পর পর নারী উদ্যোক্তা ফোরাম এই প্রশিক্ষণের আয়োজন করে। সেখানে অন্য উদ্যোক্তা যারা আছেন এটা সবার জন্য ওপেন, তারাও অংশ নিতে পারেন। সবার জন্য ওপেন। আচ্ছা আপা, আমরা আরো অনেক কথা বলবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিকর্ণ কুমার ঘোষ। উনি একসময় আমাদের হাইটেক পার্কের এমডি ছিলেন, বর্তমানে উনি এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। তো আমরা একটু বিকর্ণ স্যারের কাছে যাব, একটু ওনার কিছু কথা আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অপরাজিতা অনুষ্ঠানে, এবং আপনাকে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। স্যার, আমার একটা ছোট প্রশ্ন ছিল স্যার আপনার কাছে, মানে একটা পরামর্শও ছিল। সেটা হচ্ছে এই যে ই কমার্সে যেই নারী উদ্যোক্তাদের বিভিন্ন গ্রুপ তৈরি হচ্ছে, বা এই যে নারী উদ্যোক্তারা যে ই কমার্স সেক্টরে কাজ করছেন, তারা কিভাবে আসলে নিজেদেরকে আইটি দক্ষতাকে বা তাদের ডিজিটাল স্কিলস গুলোকে আরো কিভাবে বাড়াতে পারেন, সেই বিষয়ে যদি আপনার কোনো পরামর্শ থাকতো। ধন্যবাদ। সবচাইতে বড় বিষয় সেটি হলো যিনি উদ্যোক্তা হতে চান তার ইচ্ছা। কোনো কিছুই আমাদেরকে জীবনে থামাতে পারে না। যদি কোনো লক্ষ্য অর্জন করতে চাই আমরা, তাহলে প্রথম দরকার হলো লক্ষ্য কি সেটি ঠিক করা, আত্মবিশ্বাস, নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া, কঠোর পরিশ্রম এবং একাগ্রতা। আমি যেটি করছি সেটি আমার লক্ষ্যের অনুকূল নাকি অনুকূল নয়। যদি অনুকূল হয় সে কাজটি আমি করব, অনুকূল না হলে তার থেকে আমি দূরে থাকবো। এই যে একাগ্রতা, এটি সবার ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যে ডিজিটাল স্কিলস বা এই যে আমাদের আইটির যে দক্ষতা, এই দক্ষতাটা আসলে তো আমরা গ্রামের একটা মহিলা পর্যন্ত পৌঁছাতে সেভাবে পারছি না। তো কি উদ্যোগের মাধ্যমে এই দক্ষতাটা আমরা সেই গ্রামের একটি মহিলার কাছেও পৌঁছাতে পারি, এই ব্যাপারে কি আপনাদের কোনো পদক্ষেপ বা আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? জি, অবশ্যই সরকারের রয়েছে এবং পাশাপাশি বেসরকারি উদ্যোগও রয়েছে। সরকারের উদ্যোগ হলো একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত ইতিমধ্যে সরকার থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সি পাওয়ার প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের মাধ্যমে 25 লক্ষ নারী উদ্যোক্তা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে, এবং আরেকটি প্রকল্প নেওয়া হচ্ছে, সেটার নাম হলো সিড। সেখান থেকে আরো 10 লক্ষ উদ্যোক্তা তৈরি করা হবে। সেটি
ইউনিয়ন পর্যায়ে এখনো যায়নি, আমরা উপজেলা পর্যায়ে আগে সরকার থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, জেলাতে দেওয়া হচ্ছে, উপজেলাতে দেওয়া হচ্ছে। সেখানে আমাদের যারা নারী, আমাদের মায়েরা বোনেরা, তারা এই উপজেলাতে এসে প্রশিক্ষণটি গ্রহণ করতে পারেন বিনামূল্যে, একেবারে বিনামূল্যে। এছাড়া ডিসেট সেন্টার নামে আরেকটি উদ্যোগ নেওয়া হচ্ছে। ডিসেট, ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার। প্রত্যেকটা উপজেলাতে একটি সর্বাধুনিক কম্পিউটার ল্যাব তৈরি করা হবে, যে ল্যাবে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ থাকবে। সেটি একটা আপার এন্ডের চতুর্থ শিল্প বিপ্লবের যে সমস্ত টেকনোলজিগুলো আছে, আইওটি, এআই, রোবোটিক্স, ব্লকচেন, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, এগুলো সবই সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে। বেসরকারি পর্যায়েও অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে। এফবিসিসিআই থেকে সম্ভাবনা কতটুকু, মানে আপনার কাছে কি মনে হয় স্যার, এই ক্ষেত্রগুলোতে বা এই প্রকল্পগুলোতে কাজের ফলে আমাদের এখানে নারী উদ্যোক্তারা সত্যি কি পারবেন, মানে নিজেদের সেই দক্ষতার জায়গাটি কি তারা, মানে আমাদের যে নারী উদ্যোক্তাদের দক্ষতার যে জায়গাটি, সেটা কি তারা প্রমাণ করতে পারছেন, বিশেষ করে ডিজিটালি যখন তারা বিভিন্ন ধরনের কাজ করতে যাচ্ছেন? দেখেন, আমরা মাত্র 10 বছর আগের সঙ্গে যদি আপনি তুলনা করেন, তাহলে আমরা দেখব যে আমরা কোথায় ছিলাম এবং কোথায় এসেছি। 10 বছর আগে এই ফ্রিল্যান্সার বলে ধারণাটা আমাদের তরুণ প্রজন্মের ভিতরে একেবারে ছিল না বললেই চলে, আমিও নাম শুনিনি। এখন 8 লক্ষ, কেউ বলছে 10 লক্ষ ফ্রিল্যান্সার কাজ করে। এই যে নারী উদ্যোক্তা ফোরাম, যেটা আজকে নিয়ে আমরা কথা বলছি, অপরাজিতা, এটি কি 10 বছর আগে ছিল? ছিল না স্যার। আর অনেক অসংখ্য প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সবগুলোর নাম আমি বলতে পারছি না, বা আমি হয়তো সবগুলো জানিও না। প্রত্যেকটা প্ল্যাটফর্মে 100 থেকে শুরু করে কয়েক লক্ষ নারী উদ্যোক্তা রয়েছে, এবং তাদের বেশিরভাগই এই উদ্যোক্তা হিসাবে তারা কিছু না কিছু কাজ করছে, এবং তাদের প্রত্যেকের কিছু উপার্জন হচ্ছে, যেটি হয়তো এই প্ল্যাটফর্মগুলো না হলে সম্ভব ছিল না। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। স্যার, আমরা নারী উদ্যোক্তা ফোরাম এবং এরকম আরো বেশ ছোট ছোট কিছু গ্রুপ আছে, তো আমরা আসলে এফবিসিসি থেকে কিভাবে সমষ্টিগতভাবে আমরা মানে ফ্যাসিলিটেট হতে পারি? ই কমার্স প্ল্যাটফর্ম, সেটিও কিন্তু এফবিসিসিআর সঙ্গে, এফবিসিসিআরই একটি সহযোগী সংস্থা। ব্যবসায়ীদের নানা ধরনের সমস্যার কথা চিন্তা করে সম্প্রতি এফবিসিসিআই থেকে স্থাপন করা হয়েছে এফবিসিসিআই রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার। সেখানে আমাদের ইনোভেশনের উপরে আমরা সবচেয়ে বেশি জোর দিচ্ছি, কারণ আমাদের ব্যবসায় ইনোভেশন আগে ছিল না। আমরা সনাতনী পদ্ধতিতে ব্যবসা নিয়েই ব্যস্ত ছিলাম, ফলে বহু ব্যবসা খুব দ্রুত তার লাইফ সাইকেল শেষ হওয়ার পরপরই কলাপস করেছে। হাটখোলাতে 13 তলা একটি বিল্ডিংয়ে বিসিসিআই ইনোভেশন রিসার্চ সেন্টার হয়েছে। এখানে আমরা সকল ধরনের রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন, ট্রেনিং, স্টার্ট আপ সেটি ব্যবস্থা করছি, এবং নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে একটি বা দুটি ফ্লোর কমপ্লিটলি বলা হয়েছে, যারা এখানে ফ্রি, যারা আসবেন তারা এখানে শিখতে পারবেন, তাদেরকে ইনোভেশনের জন্য ট্রেনিং দেওয়া হবে, ই কমার্সের ট্রেনিং দেওয়া হবে, তাদের জন্য প্লাগ অ্যান্ড প্লে এরিয়া থাকবে। সুতরাং নারীদের অবশ্যই অগ্রাধিকার থাকবে। আপনারা আসেন, কার কি প্রয়োজন আমরা একসাথে কাজ করব। এটি কেস টু কেস ডিপেন্ড করে, হঠাৎ করে একটা বিষয় বলা যাবে না যে কাকে কি দেওয়া হবে। যার যতটুকু প্রয়োজন আমরা চেষ্টা করব তাকে যতটুকু সম্ভব সহযোগিতা দেওয়ার জন্য। তবে এটি সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। যিনি আসবেন তিনিও সিনসিয়ার হবেন, এবং এফবিসিসিআই থেকেও তার পাশে আমরা দাঁড়ানোর জন্য সর্বাত্মক উদ্যোগ এবং প্রচেষ্টা নেব। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার অনেক মূল্যবান সময় থেকে আমাদের সংবাদ প্রকাশকে সময় দেওয়ার জন্য। আপনাকে আমাদের মাঝে পেয়ে অনেক ভালো লাগলো, এবং আশা রাখি আবারও ভবিষ্যতে যদি কখনো আপনার পরামর্শ বা মতামত আমাদের প্রয়োজন হয়, নিশ্চয়ই আপনাকে আমরা নক করব এবং আপনি সাড়া দেবেন। ভালো থাকবেন স্যার। নিশ্চয়ই, অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা। আপা, স্যারের কথা শুনলাম, উনি আসলে ওনাদের মানে আমাদের হাইটেক পার্ক বা এফবিসিসিআই কিভাবে নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন, বা ওনাদের অনেক ধরনের প্রকল্প, মানে সরকারি এবং বেসরকারি দুটো পর্যায়ে আসলে নারী উদ্যোক্তাদেরকে নিয়ে এখন অনেকে ভাবছেন। এবং এফ কমার্সটা, যেটা আমরা ফেসবুক কমার্স বলছি আর কি, সেটা কিন্তু এখন বেশ জনপ্রিয় একটি মাধ্যম। এবং
এই মাধ্যমে কিন্তু একটা সুযোগ আছে আপা। সুযোগটা কি? সুযোগটা হচ্ছে ওই যে আমরা বলি না যে 10-এর লাঠি 1-এর বোঝা, এখানে কিন্তু একত্রিত হওয়ার একটা সুযোগ আছে। তো আপনার কি মনে হয় আপা যে এই যে একসাথে যে একটা গ্রুপ তৈরি হচ্ছে বা অনেক নারী উদ্যোক্তা যে একই ছাতার নিচে, এটা ভীষণ জরুরি এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে? অবশ্যই জরুরি, কিন্তু আমি আপনার এটা কোশ্চেনে যাওয়ার আগে স্যারের রেশ ধরে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের এখন অবধি এসএমই ফিল্ডে আমরা অনেক ধরনের আলোচনা পর্যালোচনা করছি, কিন্তু আমরা আসলে মেইন ফোকাস পয়েন্টে কিন্তু আমরা থাকছি না, মানে কাজ করছি না। আমি আবারও রিপিট করছি যে আমরা মেইন ফোকাস পয়েন্টে থাকছি না। তো সেই জায়গা থেকে আমরা দেখা যাচ্ছে যে আমাদের যখন সেমিনার সেশন বা এগুলো যখন হয়, তখন আমরা খুব জটিল কথা বলে ফেলি এবং অনেক মানে কথাগুলোকে অনেক লম্বা করে ফেলি, দীর্ঘায়িত করে ফেলি, কিন্তু এই জটিল শব্দগুলো বা এই জটিল কথাগুলো কিন্তু আমাদের উদ্যোক্তারা বোঝে না, টার্মগুলো বোঝে না। তো সেই জায়গা থেকে আমরা যদি সহজভাবে সহজ কথায় আমাদের উদ্যোক্তারা যেন সহজে বুঝতে পারে এরকম ভাবে যদি আমরা কথা বলি, তাহলে আমাদের উদ্যোক্তারাও বুঝতে পারবে যে আসলে তাকে কোথায় ছাড় দিতে হবে, এবং আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারাও বুঝতে পারবেন যে আসলে তারা কতটুকু করতে পারবেন। এই জায়গাটা একটা ভালো একটা কম্বিনেশন দরকার। কারণ হচ্ছে আমাদের যে উদ্যোক্তারা আছে এরা কিন্তু বেসিক্যালি কাজ করতে চায়, বাট এদের এই সমস্যার সমাধান দরকার। যেহেতু স্যার অনেক বড় বড় কাজ করেন অনেক জায়গা থেকে, তো আমার মনে হয় যে ওদের মতো করে যদি একটু আগায় আরো ভালো ফলপ্রসূ রেজাল্ট হবে। সেই ক্ষেত্রে আসলে কি ধরনের উদ্যোগ নিলে ভালো হয় বলে আপনি মনে করেন? এটা হচ্ছে যেহেতু স্যার রিসার্চ এবং ট্রেনিং এর জায়গা নিয়ে কথা বলছিলেন, ট্রেনিং গুলোতে আমরা যেটা করি যে আমরা ওদের মতো করে কথা বলি না, আমরা টার্ম গুলো অনেক শক্ত কঠিন টার্ম, তখন ওরা মনে করে কি এটা অনেক জটিল একটা জিনিস। আচ্ছা আচ্ছা, ওই জায়গাটা থেকে বের হয়ে ওদের ভাষায় ওদের মতো করে। এখানেও একটা গবেষণা করার জায়গা আছে যে আমি যে একজন নারী উদ্যোক্তা যিনি হয়তো একটু, আমরা যেমন বলি অ্যাক্সেস টু ফাইন্যান্স, আমরা বলি অ্যাক্সেস টু মার্কেট, ওরা না এটাকে অনেক ভয় পেয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যদি বলি যে তোমাদের প্রোডাক্ট গুলো মার্কেটে নিতে হলে কি ধরনের স্টেপ গুলো নিতে হবে, তখন ওরা বোঝে যে আসলে এইটা কথাটা বলছে। তো এই টার্ম গুলো ওদের মতো করে আমাদের অনেক মার্কেট প্লেস তৈরি হচ্ছে যেখানে আমাদের নারী উদ্যোক্তারা তাদের পণ্য রাখতে পারছে। এইটাই মানে এগুলো সহজ ভাষায় বলতে হবে, যেটা আমি করি আমাদের যে ইনহাউস ট্রেনিং গুলো সেটাতে কিন্তু আমরা এই কাজ করি, আমরা একদম ওদের ভাষায় কথা বলি, তখন ওরাও স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের সাথে কমিউনিকেশনটা করার। আচ্ছা আচ্ছা আপা, আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে নারী উদ্যোক্তা ফোরাম খুব সুন্দর একটি কাজ করেছেন। আপনারা অনলাইনে যেমন আছেন, আপনারা অফলাইনেও আপনারা প্রায় 50 জন নারী উদ্যোক্তাকে নিয়ে অফলাইন আউটলেট শুরু করেছেন, এবং যার নাম হচ্ছে ঐকতান। এই ঐকতানের গল্পটা কেমন ছিল? আচ্ছা, আমরা তো অনলাইন থেকে শুরু করি, দেন যখন আমাদের করোনা শেষ হয়ে গেল তখন কিন্তু অনলাইনে, যেহেতু ওরা খুব অল্প সময় শুরু করেছে, ওরা অনলাইনে অত বেশি ইউজ টু হতে পারছে না, বা হচ্ছে সময়ের ব্যাপার, বাট বিজনেস তো বন্ধ করে রাখা যাবে না, বা ওদেরকে এটা এক্সপ্যান্ড করতে হবে। সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হলো যে আমি যদি ওদেরকে নেটওয়ার্কিং ব্র্যান্ডিং এর একটা সুযোগ করে দেই, এবং আরো যেটা যে আমাদের এই উদ্যোক্তারা অনলাইনে কাজ করে, তো ওদের যখন কাস্টমার নক করে প্রোডাক্টটা যখন হাতে ধরে দেখতে চায় তখন কিন্তু ওরা দেখাতে পারে না, বা আমরা কোনো কাস্টমারকে আননোন একটা কাস্টমারকে বাসায় ঢুকাবো না, ইভেন কাস্টমারও কিন্তু যাবে না তার বাসায়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে আমি যদি ছোট্ট একটা আউটলেটের মতো করি, ওদের প্রোডাক্ট যদি কেউ কোনো কাস্টমার দেখতে চায় তখন যেন এসে এখানে দেখতে পারে। এই জায়গাটা থেকে, এই চিন্তা থেকে আমাদের এই ঐকতান শুরু, এবং আলহামদুলিল্লাহ যে আমরা 2 বছর 21 ডিসেম্বরে শুরু করি, 2 বছর পরে এসে গতকাল আমাদের ওটা ছিল মিরপুরে আমরা আউটলেট উদ্বোধন করি 2 বছর আগে, আর গতকাল আমরা মোহাম্মদপুরে আমাদের একটা ঐকতানের আউটলেট উদ্বোধন করি দেশীয় পণ্যের উদ্যোক্তাদের নিয়ে। এবং এখানে আরো একটা আমরা কাজ করি আপা, যেটা হচ্ছে ছোট একটা পাইলট প্রজেক্ট আমরা শুরু করেছি। সেটা হচ্ছে আমাদের যারা ফুড নিয়ে কাজ করে ওদের তো স্ট্রাগলটা কিন্তু অনেক বেশি, চ্যালেঞ্জটা অনেক বেশি। ওরা হচ্ছে ফুড ডেলিভারি নিয়ে প্রচন্ড রকম, যারা রেডি টু ফুড মানে কুক ফুড নিয়ে রান্না করে বা রেডি ফুড নিয়ে কাজ করে, ফুড নিয়ে কাজ করে, এদের ডেলিভারিটা কিন্তু অনেক চ্যালেঞ্জের। কারণ হচ্ছে ডেলিভারি চার্জটা অনেক বেশি থাকে, এদের মানে প্রোডাক্টের এক্সপায়ারি ডেট নিয়ে তারা বোঝে না,
মেইনটেনেন্সটা বোঝে না, প্যাকেজিংটা বোঝে না। তো আমরা যখন ঐকতানে তাদের প্রোডাক্ট গুলো রাখি তখন কিন্তু তারা স্টেপ বাই স্টেপ এই জায়গাগুলোতে ডেভেলপ করছে। যেমন একটা উদ্যোক্তা, যখন আমি একটা মাছের উদ্যোক্তার কথা যদি বলি, সে রেডি টু কুক ফিশ নিয়ে কাজ করে। সে যখন প্রথম আমার ঐকতানের প্রোডাক্টটা দেয় তখন কিন্তু সে যে বক্সটা সে করেছে এখন যদি দেখেন একদম প্রফেশনাল। কেন? সে কিন্তু ওখান থেকে যখন আমার দিচ্ছে আমি কিন্তু তার ফল্ট গুলো ধরছি, আপা এভাবে না, আপা এভাবে, এরকম করতে করতে কি সে কিন্তু নিজেকে ইমপ্রুভ করেছে। যে মশলা নিয়ে কাজ করছে তাকেও কিন্তু ইমপ্রুভের, এটা একটা বলবো যে ঐকতান একটা নিজেকে তৈরি করার একটা প্ল্যাটফর্ম, যেখানে সে তার প্রোডাক্টটার ডেভেলপে কাজ করছে, আমরা বেসিক্যালি সে করছে। এবং আরেকটা জায়গা যেটা বলছিলাম যে আমরা ডেলিভারি, কারণ একটা ফুড ডেলিভারি করতে গেলে 200-250 টাকার নিচে কিন্তু কোথাও আপনি ফুড ডেলিভারি করতে পারবেন না। সেই জায়গা থেকে আমরা 10টা উদ্যোক্তার প্রোডাক্ট আমরা মান্থলি একটা প্যাকেজের মধ্যে ফেলেছি। যখন কোনো কাস্টমার অর্ডার করে, যখন বলে যে আপনার ডেলিভারি চার্জ দিতে হবে 200 টাকা বা 250 টাকা, কাস্টমার কিন্তু পিছিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি, হোমমেড ফুড বলতে হচ্ছে আমার ফ্রোজেন আইটেম, ফিশ, যেগুলো হচ্ছে পেরিশেবল, এই জিনিসগুলো আমরা, কারণ ড্রেস বলেন, হ্যান্ডিক্রাফটস বলেন, এগুলো কিন্তু দিনের পর দিন পরে থাকে, সমস্যা হয় না। বাট এই ফুডগুলো তারা যখন তৈরি করে, আমরা মাসের প্রথমে তাদেরকে অর্ডারটা করি, সেকেন্ড সপ্তাহে গিয়ে আমরা সব 10 জন উদ্যোক্তার প্রোডাক্ট এক জায়গায় করে একটা প্যাকেজ করি, মান্থলি প্যাকেজ। এই প্যাকেজটা আমরা কাস্টমারদের ফ্রি ডেলিভারি সার্ভিস বলে তাদেরকে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে বলতে পারেন যে আপনি ফ্রি কিভাবে দিচ্ছেন। অবশ্যই, কারণ 10টা মেয়ের প্রোডাক্ট যখন এক জায়গায় আসবে, এই 10টা মেয়ের প্রোডাক্টের মধ্যে যদি অল্প অল্প করে আমি কিছু ডেলিভারি চার্জ ভাগ করে দেই, তখন কিন্তু একটা জায়গাতে চলে আসবে, তখন আর ফ্রি দিতে কোনো সমস্যা হবে না। এটা আমরা এই 4 মাস যাবত শুরু করেছি, আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি, এবং প্রতি এই 10টা মেয়ের কিন্তু প্রতি মাসে একটা ভালো সেল থাকছে। আচ্ছা, মানে যেহেতু মানে ডেলিভারি, ই কমার্সে তো আসলে ডেলিভারিটা একটা বড় বিষয়, যেটা নিয়ে আসলে যারা হোমমেড ফুড নিয়ে কাজ করেন বা রেডি টু কুক ফুড নিয়ে কাজ করেন তারা কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ ফিল করেন। তো আপা এখানে যে আমাদের যে পাঠাও বা রেডেক্স যে ডেলিভারি সিস্টেম গুলো আছে, সেগুলো কি আসলে ওরা তো আসলে হ্যাঁ করে, কিন্তু ওদের যেটা হচ্ছে ওদের তো কিছু লিমিটেশন আছে। রেডি ফুডটা যখন আপনার পাঠাওতে দিবেন, ওদের কিন্তু খুব স্বাভাবিক যে সে একটা মাত্র ফুড নিয়ে যাচ্ছে, সে কিন্তু ফুডের সাথে অন্য কিছু নিতে পারছে না, তখন তো তার ডেলিভারি চার্জটা স্বাভাবিক বেশি হবে। বাট আমি যখন 50 জনের প্রোডাক্ট 50টা ফ্যামিলিতে পাঠাচ্ছি, আমি যদি 5 ভাগেও পাঠাই, একটা ডেলিভারি ম্যান কিন্তু 10টা প্রোডাক্ট নিয়ে যাচ্ছে, 10টা সেট নিয়ে যাচ্ছে, তার কিন্তু কোনো সমস্যা হবে না। যার জন্য আমরা এই কাজটা শুরু করেছি। এখন বলতে পারেন যে আপা তাহলে যারা ড্রেস নিয়ে কাজ করছে, হ্যান্ডিক্রাফটস নিয়ে কাজ করছে, তাদের জন্য কি, তারা কেন পিছিয়ে থাকবে? না, তাদের জন্য আমরা করছি, তাদের জন্য আমরা এখন শুরু করিনি, বাট চিন্তা আছে যে আমরা ওই যেটা করতে পারি যে আমরা যে আমাদের অকেশন গুলোতে আমরা একটা প্যাকেজের মতো করবো। আচ্ছা, কারো যদি জন্মদিনের কোনো গিফটের প্যাকেট থাকে, তো আমরা এরকম রেডি করবো, এরকম গিফটের প্যাকেট আছে আমাদের কাছে, বা ওয়েডিং গিফটের প্যাকেট আছে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শুরু করবো। বাহ, তার মানে আপা এখানে কিন্তু একটা বিষয় আছে যে এখানে আপনারা সামগ্রিক ভাবে চিন্তা করছেন। এখানে আরো একটা কারণ আছে আপা, মানে একটার সাথে একটা রিলেটেড। সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ আইসিটি মিনিস্ট্রি থেকে আমাদের বেশ কিছু মেয়েকে আমরা প্রণোদনা দিয়েছি, 50,000 টাকার যেটা ব্যবস্থা করে দিয়েছি। তো অনেকে দেখা গেছে যে এই 50,000 টাকাটা নিয়ে কিন্তু ঠিকভাবে কাজে লাগায় না। এখন এই কাজে লাগানোর জন্য আমরা এই পলিসিটা শুরু করেছি যে তুমি এখানে এটা ইনভেস্ট করো, এটা যেন প্রতি মাসে তুমি সাইকেল আকারে তুমি করতে পারো, টাকাটা যেন ইনভেস্ট হয়। মানে ওকে আমরা ব্যস্ত করে ফেলেছি যে তুমি এই টাকাটা নিয়ে অন্য কিছু করার উপায় নাই, তুমি এভাবে কাজে লাগাও, এবং এটা প্রতি মাসে আমাদেরকে আপডেট দিতে হচ্ছে তাকে। এবং তারা কি আসলে সেই যে তারা যে অনুদানটা পেয়েছে সেটা কি আসলে তারা কাজে লাগিয়েছে কিনা? হ্যাঁ, এটাই সেভাবে আমরা কাজে লাগিয়েছি, যেন কোনোভাবে তারা অন্য মিস ইউজ করতে না পারে, যেন কাজে লাগাতে পারে। এই মেয়েগুলোকে নিয়ে আমরা এই সাইকেলগুলো শুরু করেছি আর কি। করেছেন আসলে অনেক ধরনের কাজ আসলে আমাদের নারী উদ্যোক্তাদের জন্য তৈরি হচ্ছে বা তাদের জন্য সুযোগ তৈরি হচ্ছে, পাশাপাশি কিন্তু প্রতিবন্ধকতাও আছে। যেহেতু আপনি অনেক নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করেন এবং আপনার সাথে অনেক বড় একটা গ্রুপ আছে, আপনি এই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনার কাছে প্রতিবন্ধকতা মনে হয় যে ই কমার্সে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে এই প্রতিবন্ধকতাগুলো এখনো আছে? আচ্ছা, প্রতিবন্ধকতা আসলে যদি বলি, প্রথমে আসে ঘর থেকে। প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের ঘর। তবে আমি বলবো যে প্রতিবন্ধকতা থাকবে যদি একজন উদ্যোক্তা মনে প্রাণে চায় যে সে কাজ করবে, প্রতিবন্ধকতা কাটানো কোনো বিষয় না।
কারণ হচ্ছে সে অবশ্যই আমাদের সংসার আছে, সংসারকে আমার মূল্যায়ন করতে হবে, কিন্তু আমি যদি আমার কাজটাকে ভাগ করে ফেলি, আমার ব্যক্তি জীবনের সাথে যদি উদ্যোক্তা জীবনটাকে আমরা না মিলিয়ে যদি একটা রুটিনের মধ্যে ফেলে দেই, তাহলে কিন্তু কোনো বাধাই বাধা না। আরেকটা বিষয় জানতে চাই এবার একটু, নারী উদ্যোক্তা ফোরাম এবং ঐকতান, আচ্ছা, তো কোথাও কি ঐকতানের যে স্বপ্নটা সেটার সাথে নারী উদ্যোক্তা ফোরাম যখন শুরু হলো সেইটার সাথে আপনাদের কোনো সম্পর্ক আছে কিনা, বা আপনারা নিজেরাও সেই ঐকতানে বিশ্বাস করেন কিনা? আমাদের যে প্রথম মেলাটা হয় সেটার নাম কিন্তু ঐকতানের মেলা। আমাদের যে গ্রুপের স্লোগান সেটা কিন্তু সম্প্রীতিতে সমৃদ্ধি। সো আমাদের কিন্তু সবকিছু এই কেন্দ্রিক, যে আমরা ভালো কিছু করতে না পারি কারণ খারাপটা করব না, আমরা একসাথে থাকবো, এক সুরে হাঁটবো। এটা আমি সবসময় আমাদের গ্রুপের সদস্যদের বলি, যে কেউ তোমাকে খারাপ কিছু, মানে এটাও বলি যে কেউ তোমাকে কিছু খারাপ কিছু বললেও তুমি সেটার রিপ্লাইটা খারাপ দিও না, ভালোভাবে আগাও, একসাথে আগাও, সবকিছু সহজ হয়ে যাবে। বাহ, মানে ওই যে আমরা যেটা বলি যে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, সম্প্রীতিতে সমৃদ্ধি, এখন থেকে এটা মনে রাখতে হবে। সেটাই আপা। খুব ভালো লাগছে আপনার সাথে আড্ডা দিতে, গল্প করতে, কিন্তু বিদায় তো নিতে হবে। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। আমাদের যারা নারী উদ্যোক্তা, যারা আমাদের নতুন যারা উদ্যোক্তা হতে চাইছেন, বা যারা খুঁজছেন যে কি নিয়ে তারা কাজ করবেন, বা নিজের একটা পরিচয় তৈরি করতে চাইছেন, তাদের জন্য আপা যদি আপনি কিছু বলতেন। আমরা যারা নারী উদ্যোক্তা আছি, আমরা মনে করি যে ওই মেয়েটা এত এগিয়ে গেছে, সে নিশ্চয়ই খুব সহজে এগিয়ে গেছে, কিন্তু একটু দেখেন, তাকে একটু স্টাডি করেন যে সে এই পর্যন্ত এসছে কিন্তু অনেক কষ্ট করে। আজকে আমাকে যদি বলেন, আমি একজন উদ্যোক্তা, 12 বছরও কিন্তু আমি বলবো যে আমি এখনো কষ্ট করছি, কিন্তু আমি কিন্তু পিছিয়ে যাইনি, পিছিয়ে পড়িনি। এবং নারী উদ্যোক্তা ফোরাম অনেক স্ট্রাগল করা একটা গ্রুপ, যেখানে আমরা অনেক অনেক বাধা পেরিয়েও কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সরে যাইনি। সো আপনারা যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, তারা সেই মনোভাব নিয়ে উদ্যোক্তা জীবন শুরু করেন। আপা খুব সুন্দর একটা কথা বলেছেন, যে আসলে মনোভাবটা রাখা আর কি, যে আমি হেরে যাব না, আমি পিছিয়ে যাব না। আসলে এটা আমাদের কথা। আমাদের একটা থিম সং আছে, মোরা কখনো হারি না, পেছন ফিরে তাকাই না, মোরা পরিশ্রমে জিতি, না হয় শিখি, তবু হারি না। বাহ, খুব সুন্দর কথা বলেছেন আপা, খুব সুন্দর একটা কথা বলেছেন। আমরা আসলে পিছন ফিরে তাকাবো না, আমরা আসলে সামনে হাঁটবো, এবং যত বাধা আসুক আমরা সেটাকে বাধা মনে করব না, বরং সেটাকে আরো নতুন উদ্যমে অনুপ্রেরণা ভেবে সামনে আগাবো। এবং আমাদের মেয়েরা যখন সেভাবে সামনে আগাবে, তখনই তো আসলে সে অপরাজিতা হবে। তো আমাদের অপরাজিতা রাফিয়া আক্তার আপাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে সময় দেবার জন্য। আপনার জন্য ছোট্ট একটা গিফট হ্যাম্পার আছে আমাদের সংবাদ প্রকাশের পক্ষ থেকে। ধন্যবাদ সংবাদ প্রকাশক এবং জ্যোতি আপা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপা। আমরা জানি যে যারা এই ফেসবুক গ্রুপে সংগঠন চালান, তাদের অনেক ধরনের ব্যস্ততা থাকে। তো সেই ব্যস্ততা মাঝেও যে আপনি আমাদের মাঝে এসেছেন এবং আমাদের সুরে সুর মিলিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম নারী উদ্যোক্তা ফোরামের রাফিয়া আক্তারের সাথে, যিনি অনেক নারীকে একটি ঐকতানের সুরে বেঁধেছেন। এবং তার কথাতেই আসলে কথা মিলিয়ে আমরা বলতে চাই, আমরা যারা অপরাজিতা, তারা আসলে কখনো হারি না এবং পেছন ফিরে তাকাই না। ধন্যবাদ সকলকে আমাদের অপরাজিতার সাথে থাকার জন্য। বিদায়।